পরী তার জাদুকরি চোখ বন্ধ করে আর মনে মনে মন্ত্রপাঠ করতে থাকে। ঠিক যে মুহূর্তে রানী মধুবালা চারুলতার কাঁধের কাপড় সরিয়ে সেদিকে তাকালো, পরীর জাদুর প্রভাবে এটি সাধারণ কালো পোড়া দাগের মতো হয়ে গেল। এ কি, তন্ত্রমাতা তো বলেছিল রাত চিহ্ন থাকবে, আমিও তো ভেবেছিলাম হয়তো সেটাই, হয়তো কোনো পদ্ম ফুলের দাগ থাকবে, কিন্তু এটা দেখছি আমি পোড়া দাগ। ছি পিসিমা, এটা তো কুৎসিত কালো দাগ, এটা কোনো রাজকন্যার রাত চিহ্ন হতেই পারে না। তাহলে কি তন্ত্রমাতা ভুল বললেন? রানী মধুবালা চারুলতাকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো, তার চোখ মুখে এক স্বস্তির ছাপ। যাক, আমার ভয় অমূলক ছিল, এই মেয়ে মধুপুরের রাজকন্যা নয়। যদি হতো তবে এই দাগ পদ্ম ফুলের মতো হতো। এই কালো দাগ কোনো নিচু বংশের চিহ্ন, এ আমাদের মধুপুরের রাজ্যের রাজকন্যা নয়। চারুলতা নিজেও অবাক হয়ে তার কাঁধের দিকে তাকালো। সে জানে না কিভাবে তার দাগটি বদলে গেল। কিছুক্ষণ পর সবকিছু বুঝতে পেরে সে মনে মনে লতা আর পরীর প্রতি কৃতজ্ঞতা জানালো। মুহূর্তের মধ্যেই আমার দাগটি পরিবর্তন করার পেছনে নিশ্চয়ই পরীর হাত রয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে পরী। আর মা, আমি জানি তুমি আমার পাশে পাশে থাকতে আমার বিপদ হতেই দেবে না। এই শয়তানি রানী মধুবালার কাছ থেকে নিজের পরিচয়টা যে গোপন করা বড্ড দরকার ছিল। ওদিকে রাজপ্রাসাদে রাজার খাস কামরায় রাজামশাই এবং রাজপুত্র অরুণ গোপন বৈঠকে বসেছেন। সেখানে মন্ত্রীমশাইকেও ডেকে পাঠানো হয়েছে। মন্ত্রীমশাই, আমাকে ক্ষমা করবেন, আমি যা করেছি তা আমার নিজের ইচ্ছায় করিনি। আমি রানীর মায়াজালে বন্দী ছিলাম। মহারাজ, আপনি ক্ষমা চাইবেন না। আমরা বুঝতে পেরেছিলাম আপনার আচরণ স্বাভাবিক ছিল না, তাই আমি কোনো